আপনারা মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে সিলেবাস থেকে একটু আসি। এটা হচ্ছে আপনাদের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম সাবজেক্টের সিলেবাস। এখানে আমরা ইতিমধ্যেই বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করছি। যেমন হচ্ছে আমরা এই যে ডেটা স্ট্রাকচার কি, কত প্রকার, কি কি, ঠিক আছে। তারপর ডেটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা এবং ডেটা টাইপস কত প্রকার আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। এরপরে হচ্ছে আমরা এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, যে অ্যালগরিদম এবং অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে, তারপর সুডোকোড কি, অ্যালগরিদমের নোটেশন কি কি আছে, তারপর কমপ্লেক্সিটি কি কি আছে। এবং প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা এই কিছু কিছু বেসিক জিনিস আলোচনা করছি। আর দ্বিতীয় ক্লাসে মানে ডেটা স্ট্রাকচারের দ্বিতীয় ক্লাসে আমরা অ্যারে এবং লিস্ট নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা দেখছিলাম যে অ্যারে কিভাবে তৈরি করতে হয়, অ্যারের কতগুলো টাইপস আছে, তারপর অ্যারের হচ্ছে ইন্ডেক্স কি, ঠিক আছে, আর হচ্ছে অ্যারের যে অপারেশন গুলো আছে, তাছাড়া ডেটা স্ট্রাকচারে যে অপারেশন গুলো আছে, যেমন ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং, মার্জিং, এইগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে অ্যারের কিছু নতুন জিনিস দেখবো। যেমন হচ্ছে এটা দেখবো আমরা যে অ্যারের হচ্ছে মেমোরি লোকেশন এবং ইন্ডেক্সের মধ্যে পার্থক্য কি। তারপর হচ্ছে অ্যারেতে আমরা কতভাবে ট্রাভার্স করতে পারি। তারপর হচ্ছে এখানে অ্যারের ডেটা ইনসার্শনের জন্য যে অ্যালগরিদম গুলো আছে, এইগুলো নিয়ে হয়তো আমরা ইন ফিউচার আলোচনা করব, এখন আলোচনা করব না। তারপরে হচ্ছে আজকে ক্লাসে আমরা স্ট্যাক নিয়ে আলোচনা করব। স্ট্যাক কাকে বলে, স্ট্যাকের বিভিন্ন অপারেশন আছে, যেমন পুশ, পপ, ফিফো, লিফো, এই বিষয়গুলো আমরা জানবো। তারপর হচ্ছে স্ট্যাক নিয়ে বেসিক আলোচনা করার পরে আমরা কিউ নিয়ে আলোচনা করব যদি সময় থাকে। তো যাই হোক, আমরা আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে মেমোরি লোকেশন আর ইন্ডেক্সের, অ্যারের মেমোরি লোকেশন আর ইন্ডেক্স নিয়ে। তো যদি কোনো বিষয় যদি আপনাদের কাছে কনফিউজিং মনে হয় বা যদি বুঝতে না পারেন, সাথে সাথে আমাকে জানাবেন। তো মেমোরি লোকেশন এবং ইন্ডেক্স অফ অ্যারে নিয়ে আলোচনা করতেছি আমরা। তো দেখেন, আমরা যদি একটা অ্যারে তৈরি করি, এই কালার কেন হলো, এটা ধরেন একটা অ্যারে। তো এটা হচ্ছে একটা অ্যারে এবং এটার যে ইন্ডেক্স, আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম যে ইন্ডেক্স আসলে কি। ইন্ডেক্স আসলে এই যে যে অ্যারে আছে, এই অ্যারের ভিতরে যে ডেটাগুলো থাকে, সেই ডেটার একটা সিরিয়াল মেনটেন করার জন্য একটা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করা হয়। যেমন হচ্ছে অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্স সাধারণত 0 থেকে শুরু হয়। 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স বোঝায়, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে আমাদের অ্যারের ইন্ডেক্স, বুঝা গেছে। তো এই সিরিয়ালটাকে কি বলতেছি আমরা? অ্যারের ইন্ডেক্স। তো অ্যারের ইন্ডেক্স ব্যবহার করে আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট বা ডেটাকে আমরা অ্যাক্সেস করতে পারতাম, মানে পারি আর কি। এর আগের ক্লাসে আমরা দেখছিলাম সাপোজ 0 নাম্বার ইন্ডেক্সে ধরেন এ আছে, তারপরে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে ধরেন এ বি আছে, তারপরে 2 নাম্বার ইন্ডেক্সে ধরেন যে কারো কোনো একজন ব্যক্তির নাম থাকতে পারে, অথবা ধরেন এখানে সি আছে, তারপর 3 নাম্বার ইন্ডেক্সে সি ডি আছে, এরকম বিভিন্ন ভ্যালু এখানে থাকতে পারে। এখন ঘটনা হচ্ছে মেমোরি লোকেশন, অ্যারের ক্ষেত্রে মেমোরি লোকেশন জিনিসটা কি। তো বিষয় হচ্ছে কি, আমরা ইন্টিজার ডেটা টাইপ সম্পর্কে জানি। ইন্টিজার, এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টিজার যে ডেটা টাইপটা আছে, এটা মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? 4 বাইট জায়গা দখল করে।
আপনারা হয়তো মেমোরির হিসাব জানেন, যেমন হচ্ছে মেমোরি আমরা হিসাব করি হচ্ছে গিগাবাইট, টেরাবাইট, কিলোবাইট, মেগাবাইট, ঠিক আছে? তো এই বাইটটা কিন্তু অনেক ছোট্ট একটা একক, মানে এটার যে মেমোরি যে হিসাবটা আমরা যদি একটু সিকোয়েন্সিয়ালি দেখি, সব থেকে ক্ষুদ্রতম একক থেকে লার্জেস্ট একক যতটুকু জানা যায় অতটুকু পর্যন্ত যদি আমরা ট্রানজিশনটা যদি দেখি, মেমোরির সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। তারপরে আসে হচ্ছে আপনার নিবেল। তারপরে আসে হচ্ছে বাইট। এরপরে আসে হচ্ছে কিলো বাইট, কিলোবাইট। তারপর হচ্ছে মেগাবাইট। তারপর হচ্ছে গিগাবাইট। এরপরে টেরাবাইট। তারপরে পেটাবাইট আছে, ঠিক আছে? এরকম অসংখ্য আছে, পেটাবাইট, এক্সাবাইট, হেক্সাবাইট, তারপর হচ্ছে জেটাবাইট আছে, এরকম। যাই হোক, পেটাবাইট পর্যন্ত আমরা থাকলাম, বা টেরাবাইট পর্যন্ত থাকলাম আমরা। তো দেখেন এই যে যে বিট, এই বিট আসলে কি, আমরা কিন্তু মেমোরি লোকেশন নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ? তো এই জন্য আমাদের মেমোরির কিছু হিসাব কিতাব আমাদের জানতে হবে। তো বিট আসলে কি, বিট হচ্ছে এই যে যে জিরো আর এই যে ওয়ান, এদেরকে আসলে কি বলা হয়, বিট বলা হয়। জিরো এবং ওয়ান কি বলা হয়, বিট বলা হয়। যেমন জিরো একটা বিট, ওয়ান একটা বিট। আর যদি আমরা বিটের একটা হিসাব দেখি, সাপোজ এখানে আছে, মনে করেন জিরো, ওয়ান, 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 জিরো। এখানে কত বিট আছে? এখানে দেখেন পাঁচটা বিট আছে। এক, দুই, তিন, চার, পাঁচটা বিট আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিটের হিসাব। তো এরকম চারটা বিট মিলে একটা নিবেল হয়, ঠিক আছে? মনে করেন চারটা বিট, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, যে কোনো চারটা বিট, যে কোনো চারটা বিট, মানে জিরো ওয়ানের যে কোনো মিশ্রণ চারটা বিট হলেই হবে। তো এই চারটা বিটকে একত্রে কি বলতেছি, আমরা নিবেল বলতেছি। তারপর আসে হচ্ছে কি বাইট। বাইট হচ্ছে 8 বিটে এক বাইট হয়, ঠিক আছে? 8 বিট, যে কোনো জিরো ওয়ানের যে কোনো ধরনের কম্বিনেশন 8 বিট হলেই হবে। ওয়ান জিরো, মানে নিজের মতো আর কি, ঠিক আছে? তো এখানে যে 8টা বিট আমি তৈরি করলাম, এই 8 বিটের সমষ্টিকে একত্রে আমরা কি বলবো, ওয়ান বাইট। ওয়ান বাইট, 8 বিটকে একত্রে কি বলা হয়, ওয়ান বাইট, ঠিক আছে? তো এইরকম ভাবে ইন্টিজার যেই যে ডেটা টাইপটা আছে, এটা হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে। 4 বাইট মানে কতগুলো বিট বলেন তো? 4 বাইট মানে হচ্ছে 4 8টা 32 বিট। 32 বিট, ঠিক আছে? 32 বিট জায়গা দখল করে মেমোরিতে ইন্টিজার ডেটা টাইপ। বুঝা গেছে? তো এখানে আরো হিসাব আছে, যেমন হচ্ছে কিলোবাইটের যে হিসাবটা, এটা হচ্ছে 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। এই হিসাবগুলো আপনারা অলরেডি জানেন। তো এখানে মেমোরি লোকেশনের যে বিষয়টা আছে, সেটা হচ্ছে কি, এটা যদি একটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ হয়, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, মানে এই যে যেই অ্যারে আছে, এই অ্যারেতে শুধুমাত্র ইন্টিজার ডেটা আমরা রাখতে পারবো। মানে হচ্ছে এখানে ধরেন আছে, ওয়ান জিরো, তারপরে হচ্ছে এখানে ধরেন যে 20 আছে, 29 আছে, এখানে ধরেন যে 35 বা 34, এখানে ধরেন 49, এরকম। মানে সংখ্যা জাতীয়, পূর্ণ সংখ্যা জাতীয় ডাটা যদি আমরা রাখি, তাহলে সেটাকে আমরা বলতেছি কি, ইন্টিজার টাইপ ডেটা টাইপ। এরকম ইন্টিজার ডেটার যদি একটা অ্যারে তৈরি করি আমরা, সেই অ্যারের নাম হচ্ছে, সাপোজ এরকম আমরা ধরেন একটা অ্যারে তৈরি করলাম, ইন্টিজার, অ্যারের নাম হচ্ছে এ, এবং এর সাইজ হচ্ছে 8, ঠিক আছে? এই অ্যারের যে মেমোরি লোকেশন থাকবে, এই অ্যারের যে মেমোরি লোকেশন থাকবে, সেটা আসলে আমরা জানি না এই মুহূর্তে। মেমোরি লোকেশন সাধারণত হেক্সাডেসিমেল আকারে থাকে। হেক্সাডেসিমেল মানে হচ্ছে যে এরকম ভাবে থাকে, 0x দিয়ে যে কোনো একটা হেক্সাডেসিমেল, ধরেন যে 6, তারপরে হচ্ছে 3, তারপরে হ্যাঁ, এরকম 1, এরকম একটা সংখ্যা আকারে মেমোরি লোকেশন গুলো থাকে মেমোরি। যাই হোক, আমরা ডিরেক্ট সংখ্যায় আসি, মানে এরকম ভাবে হয়তো বোঝালে হয়তো বুঝবেন না হেক্সাডেসিমালে। জাস্ট আমরা মনে করেন সংখ্যা আকারে যদি দেখাই, সাপোজ এই 0 নম্বর ইন্ডেক্সের মেমোরি লোকেশন সাপোজ 101, 101 অথবা 100 ধরো, ঠিক আছে? 100, 0 নম্বর ইন্ডেক্সের মেমোরি লোকেশন হচ্ছে 100। তাহলে দেখেন, এটা হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপের ডেটা টাইপ, তার মানে হচ্ছে প্রথম যে ভ্যালুটা আছে সেটার লোকেশন যদি 100 হয়,
পরের যে লোকেশনটা হবে মানে এই যে এক নম্বর ইন্ডেক্সের যে লোকেশনটা হবে সেটার লোকেশন হবে হচ্ছে 104। ঠিক আছে, 104। কারণ কি প্রত্যেকটা ঘর হচ্ছে 4 বাইট করে জায়গা দখল করতেছে। দেখেন ইন্টিজার কত বাইট জায়গা দখল করে, 4 বাইট করে জায়গা দখল করে। তার মানে এই 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর জন্য আমাদের মেমোরি লোকেশন যদি 100 হয়, তাহলে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর জন্য মেমোরি লোকেশন হবে 104, তারপরটা হবে 108, মানে 4 4 করে বাড়বে। তারপরটা হবে হচ্ছে 112। ঠিক আছে, এইভাবে যাবে আর কি সিরিয়ালটা। তো আমরা কি দেখলাম এখানে, আমরা দেখলাম যে ইন্ডেক্সটা কিন্তু দেখেন সিরিয়ালি বাড়তেছে 1 2 3 4, মানে একটা ধারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এক এক করে বাড়তেছে। আর এই জায়গায় যেটা মেমোরি লোকেশন সেখানে আসলে এটা ডেটা টাইপের সাইজ অনুযায়ী বাড়তেছে। বুঝা গেছে? এটাই আসলে মেমোরি লোকেশন আর ইন্ডেক্সের মধ্যে বেসিক ডিফারেন্স। তো যাই হোক, এখন আমরা যে আরো বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ডিসক্রাইব ট্রাভার্সিং অ্যালগরিদম ইন অ্যারে বা লিস্ট। ঠিক আছে, অর্থাৎ অ্যারে, এই যে যে অ্যারে আছে এই অ্যারের ডেটাকে কিভাবে আসলে ট্রাভার্স করা হয়। ট্রাভার্স মানে হচ্ছে ভিজিট করা হয়। তো বিভিন্ন ভাবে আসলে ডেটাকে আমরা ভিজিট করতে পারবো, অ্যারের ডেটাকে বিভিন্ন ভাবে ভিজিট করা যায়। ঠিক আছে, তো আমরা এখানে কিছু জিনিস মুছে দিই। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা যদি অ্যারের ডেটাকে যদি আমরা কি করতে চাই, ভিজিট করতে চাই, তাহলে আমাদের কাছে অনেক রকম টেকনিক আছে, অনেকভাবে আমরা ডেটাকে ভিজিট করতে পারবো, সমস্যা নাই। তো মোটামুটি অ্যারের ডেটাকে আমরা তিন ভাবে আসলে ভিজিট করতে পারি, তিন ভাবে। ঠিক আছে, একটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড, আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড, আরেকটা মানে নিজের মতো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে ট্রাভার্সাল উইথ মডিফিকেশন, আরেকটা হচ্ছে ট্রাভার্সাল উইথ মডিফিকেশন। এই তিনটা ওয়েতে আমরা হচ্ছে অ্যারে ডেটাকে কি করতে পারি, ট্রাভার্স করতে পারি। এই তিনটা ওয়েতে আমরা অ্যারে ডেটাকে ট্রাভার্স করতে পারি। তো দেখেন এখানে ফরওয়ার্ড যে ট্রাভার্সিং টেকনিকটা, ট্রাভার্সিং মানে হচ্ছে ভিজিট করা। ঠিক আছে, মানে এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ভিজিট করব, এটা আসলে ট্রাভার্সিং। তো প্রথমটা হচ্ছে কি ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিক থেকে আমরা যাব, ভিজিট করব হচ্ছে সামনের দিক থেকে। মানে প্রথমে 0 নম্বর ইন্ডেক্সের ডেটাকে ভিজিট করব, তারপর 1 নম্বর ইন্ডেক্সের ডেটাকে ভিজিট করব, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর। এটা হচ্ছে ফরওয়ার্ড ট্রাভার্সিং। আর ব্যাকওয়ার্ড হচ্ছে পিছন দিক থেকে, মানে এদিক থেকে, এদিক থেকে ট্রাভার্স করা হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রাভার্সিং। মানে 8 নম্বর ইন্ডেক্সকে আমরা ভিজিট করব, তারপর 7 নম্বর ইন্ডেক্সকে, তারপর 6 নম্বর, তারপর 5 নম্বর। ঠিক আছে, এইভাবে ভিজিট করে করে যদি যাই, তাহলে সেটা হবে আমাদের কি, ব্যাকওয়ার্ড ট্রাভার্সিং। এবং এই ট্রাভার্সিং করা কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে অ্যারের ডেটাগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো প্রোগ্রামিং এ অ্যারের ডেটা অ্যাক্সেস করার জন্য এইভাবে আসলে কোড লিখতে হয়। যে ধরেন আমরা সি প্লাস প্লাসে আসি, তাহলে সি আউট, কারণ এই অ্যারের নাম হচ্ছে এ, এবং এর হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সটাকে আমরা ট্রাভার্স করতে চাচ্ছি। তো এইভাবে দিলে ট্রাভার্স হয়ে যাবে। ঠিক আছে, বা এই অ্যারে এ, এ নামে যে অ্যারেটা আছে তার 2 নম্বর ইন্ডেক্সে যে ডেটাটা আছে সেটা আমাকে প্রিন্ট করে দেখাবে। এটা হচ্ছে নর্মাল ওয়ে। আরেকটা ওয়ে আছে হচ্ছে আমরা ফর লুপ ব্যবহার করে ট্রাভার্স করতে পারি, ফর লুপ ব্যবহার করে আমরা এখানে ট্রাভার্স করতে পারি। ফর লুপ ব্যবহার করে কিভাবে করতে হয় সেটা হচ্ছে, যদি আমরা কোড করি যে ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন, ধরেন এটা সাইজ হচ্ছে 8, i প্লাস প্লাস। ঠিক আছে, তারপর এখানে একটা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারছে সি আউট অ্যারে অফ i, তারপর ক্লোজ। সবার শেষে হচ্ছে আপনি চাইলে একটা নিউ লাইন দিতেও পারেন অথবা একটা স্পেস দিতে পারেন, এবং সবার শেষে হচ্ছে এটা ক্লোজ। ঠিক আছে,
এটা হচ্ছে ফর লুপের ট্রাভার্সাল টেকনিক। এগুলো আমরা যখন প্রোগ্রামিং করব তখন আরো ডিটেলস জানবো আর কি, যে কিভাবে আসলে প্রোগ্রামিং করে অ্যারে ডেটাগুলোকে ট্রাভার্স করা হয়। তো আপনারা দেখলেন যেখানে আসলে ফরওয়ার্ড ট্রাভার্সিং করা যায়, ব্যাকওয়ার্ড ট্রাভার্সিং করা যায়। এখন আরেকটা ট্রাভার্সিং আছে, সেটা হচ্ছে কি ট্রাভার্সাল উইথ মডিফিকেশন। তো ট্রাভার্সাল উইথ মডিফিকেশনের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে কি আপনি এই যে আমরা এখানে নর্মালি কি করতেছি, ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান ট্রাভার্স করতেছি। আর ট্রাভার্সাল উইথ মডিফিকেশন হচ্ছে আমাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে যে আমি জাম্প করব কত গুণ ভাবে, বা আমি কি ওয়ান বাই ওয়ান জাম্প করব নাকি দুই দুই করে জাম্প করব, সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। আমি যদি বলি যে প্রথমে এটা ট্রাভার্স করবা, তারপরে দুই স্টেপ সামনে যায় সেটাকে ট্রাভার্স করবা, মানে এটাকে এটাকে স্কিপ করে এখান থেকে আবার ট্রাভার্স করবা, মানে একটাকে স্কিপ করে তারপরেরটাকে ট্রাভার্স করবা, এটা হচ্ছে আমার মতো। তো এই ধরনের টেকনিককে কি বলতেছি আমরা, ট্রাভার্সাল উইথ মডিফিকেশন। বুঝা গেছে? এটাও আমরা আসলে আলোচনা করলাম। আর বাকি যে অ্যালগরিদম বিষয়ে যেই আলোচনা আছে সেইগুলো আমরা আরো সামনে আলোচনা করব। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা, বই থেকে একটু ঘুরে আসি, সেখানে কি কি আছে একটু আমরা যদি দেখি। আমরা ইতিমধ্যে এই লিনিয়ার অ্যারে, তারপর হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি আগে ক্লাস ক্লাসে আর কি। এখন আমরা আসলে স্ট্যাক নিয়ে আলোচনা করব। স্ট্যাক, এই টপিকটার নাম কি, স্ট্যাক এবং কিউ। স্ট্যাক এবং কিউ। তো খুব মনোযোগ সহকারে এই টপিকসটা পড়বেন, কারণ বা আপনারা দেখবেন এই টপিকসটা, সেটা হচ্ছে এই স্ট্যাক এবং কিউ থেকে কিন্তু প্রতি প্রতি বছরই কোশ্চেন আসে আর কি। আমরা এখন আলোচনা করবো হচ্ছে স্ট্যাক নিয়ে। স্ট্যাক, ইতিমধ্যে আপনারা জানেন যে ডাটা স্ট্রাকচারের অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন ডাটা স্ট্রাকচারের আমরা প্রকারভেদ যদি দেখি একটু আবার, ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ যদি আমরা দেখি, তাহলে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে ডাটা স্ট্রাকচার মূলত দুই প্রকার। একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার আলোচনা যখন আমরা করছিলাম, তখন আমরা অ্যারে নিয়ে আলোচনা করছিলাম। তারপরে অ্যারের পরে আর কোনো ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়নি। তো অ্যারে যেহেতু মোটামুটি একটা বেসিক আলোচনা করা হয়েছে অ্যারের উপরে, এখন আমরা আহ, আলোচনা করবো হচ্ছে স্ট্যাকের উপর। ঠিক আছে, এরপর আমরা লিঙ্ক লিস্ট কিউ এগুলো নিয়ে আলোচনা করব, ট্রি নিয়ে আলোচনা করব, ধাপে ধাপে আসবে আর কি। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে একটা ডাটা স্ট্রাকচার, তার নাম কি, স্ট্যাক। অর্থাৎ স্ট্যাক ব্যবহার করে মেমোরিতে কিভাবে ডাটা রাখা হয়, স্ট্যাক ব্যবহার করে মেমোরিতে কিভাবে ডাটা রাখা হয় সেটা আমরা দেখব। স্ট্যাক মানে কি, স্ট্যাক মানে হচ্ছে স্তূপ। এখানে দেখেন ছবি আছে, এখানে দেখেন ছবি আছে। স্ট্যাক, স্ট্যাকের চিত্রটা দেখলেই বুঝতে পারেন যে স্ট্যাক মানে হচ্ছে স্তূপ। যেমন এখানে প্লেট ওয়ান বাই ওয়ান একের উপরে এক রেখে স্তূপ করা হচ্ছে। তারপর কাপড় ভাঁজ করে একটার উপর একটা রেখে স্তূপ করা হচ্ছে। তারপর হচ্ছে বই, বইয়ের একটা স্তূপ এখানে করা হচ্ছে। ঠিক আছে, তো এটা আসলে কি স্ট্যাক, মানে আমরা আমাদের দৈনন্দিন কাজে যেই বিভিন্ন বস্তু একটার উপর একটা সাজিয়ে যেইভাবে রাখি না, ঠিক ওই সেম কনসেপ্টটা ব্যবহার করে আমরা ডেটাকেও মেমোরিতে একটার উপর একটা রাখতে পারি। তো আমরা যদি এখানে একটা স্ট্যাক আঁকি, ধরেন এটা আমাদের একটা স্ট্যাক, এটা আমাদের একটা স্ট্যাক। ঠিক আছে, তো স্ট্যাকে আসলে আমরা ডাটা একটার উপর একটা কিভাবে রাখবো, এবং স্ট্যাকের সাথে আসলে আর কি কি বিষয় জড়িত, আর স্ট্যাকের সাথে যে বিষয়গুলো জড়িত, যেমন হচ্ছে বেশ কিছু শব্দ এখানে আপনাদের নতুন নতুন লাগবে, সেগুলো আমি পাশে লিখে রাখি যাতে আপনারা দেখতে পারেন। যেমন স্ট্যাকের সাথে জড়িত আসে হচ্ছে পুশ, পপ, তারপর হচ্ছে টপ, ম্যাক্স, স্ট্যাক, ওভারফ্লো, আন্ডারফ্লো। এইগুলো হচ্ছে স্ট্যাকের সাথে জড়িত কিছু শব্দ বা টার্মিনোলজি, যাই বলেন না কেন, এগুলো আসলে স্ট্যাকের সাথে জড়িত। তো
এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো শুরুতেই যেটা আলোচনা করলাম যে স্ট্যাক আসলে কি, স্ট্যাক হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেখানে ডেটাগুলোকে একটার উপর আরেকটা সাজিয়ে রাখা হয়। তো যখন ডেটাগুলো একটার উপর একটা সাজিয়ে রাখা হবে, তখন একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন। সাপোজ এখানে আমরা মনে করেন কিছু ডাটা আমরা রাখবো, ঠিক আছে। প্রথমে মনে করেন আমাদের কাছে কিছু ডেটা আছে, যেমন ধরেন এ আছে, বি আছে, সি আছে, তারপরে ডি, ই, এফ, ঠিক আছে। এই ডেটাগুলো আমাদের স্ট্যাকে রাখতে হবে, ঠিক আছে। এই ডেটাগুলোকে আমরা চাচ্ছি স্ট্যাকে রাখবো। তো এই ডেটাগুলোকে যখন আমরা স্ট্যাকে রাখবো, তখন আমরা স্ট্যাকে কিভাবে রাখবো? স্ট্যাকে যে রুলস, সেটা হচ্ছে কি একটার উপর আরেকটা রাখবো। তার মানে প্রথম যে ডেটা আমরা ট্রাভার্স করবো, এদিক থেকে এদিকে ট্রাভার্স করবো, মানে ভিজিট করবো, প্রথমে কাকে পেলাম? আমরা এ কে পেলাম। তো এই যে এই ডেটাটাকে আমরা স্ট্যাকে কি করব? স্ট্যাকে পুশ করব। এই অপারেশনের নাম কি? স্ট্যাকে ডেটা পুশ করা। আমরা কি করতেছি বলুন তো? আমরা হচ্ছে স্ট্যাকে ডেটা পুশ করতেছি, মানে ধাক্কা দিয়ে ভিতরে ভিতরে ঢুকাচ্ছি, ঠিক আছে। আমরা ট্রাভার্স করতেছি, আমাদের ডেটার ভিতরে আমরা ট্রাভার্স করতেছি। প্রথম আমরা পেলাম কি? এ কে। তাহলে এই যে এ ডেটা আছে, এই এ ডেটাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করব। এটা হচ্ছে আমাদের স্ট্যাক। তো পুশ করলে এই ডেটাটা কোথায় চলে আসবে? এই ডেটাটা এখানে আসবে, ঠিক আছে। এখানে আসবে এ, এখানে আসলো কি? এ, ঠিক আছে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা ভিজিট করে দেখলাম যে এ ডেটাকে আমরা পুশ করে ফেলছি। এখন আমরা বি ডেটাকে পুশ করব, বি। তাহলে বি ডেটাকে পুশ করলে সেটা কার উপর আসবে? এর উপরে চলে আসবে। তো এখানে আসবে হচ্ছে বি, ঠিক আছে। এইভাবে সিরিয়ালি এর উপর আসবে হচ্ছে সি, তারপর আসবে হচ্ছে ধরেন যে ডি, তারপর আসবে হচ্ছে ডি, ঠিক আছে। তো এই যে যে আমরা স্ট্যাকে ডাটা ইনসার্ট করেছি, ডাটা ইনসার্শন অপারেশনকে কি বলা হচ্ছে? এখানে পুশ বলা হচ্ছে, পুশ। ডাটা প্রবেশ করানোকে কি বলা হচ্ছে? পুশ বলা হচ্ছে। আর এই এই যে যে স্ট্যাক আছে, স্ট্যাক থেকে ডাটা যদি আপনি ডিলিট করতে চান, তাহলে সেই অপারেশনের নাম হচ্ছে কি? পপ। আমি এখানে লিখেই দিই, পুশ মানে হচ্ছে, পুশ মানে হচ্ছে ইনসার্ট, মানে ডাটা ইনসার্ট করা। আর পপ মানে হচ্ছে, পপ মানে হচ্ছে ডাটা ডিলিট করা, ঠিক আছে। এই তো এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে টপ। টপ, এই টপের কাজটা কি? টপ হচ্ছে একটা পয়েন্টার। টপ একটা কি? টপ একটা হচ্ছে পয়েন্টার। টপ হচ্ছে একটা পয়েন্টার। টপ হচ্ছে একটা পয়েন্টার। আমি এখানে লিখে দিই, টপ হচ্ছে একটা পয়েন্টার। তো এই যে যেই কথা বললাম যে হচ্ছে টপ হচ্ছে একটা পয়েন্টার, সে আসলে কি পয়েন্ট করে? সে তো একটা পয়েন্টার, মানে যেমন লেজার লাইট, লেজার লাইট দিয়ে আসলে তো আমরা কি করি? একটা কোনো না কোনো জায়গায় পয়েন্ট করি। তো টপ আসলে কি পয়েন্ট করে? টপ আসলে পয়েন্ট করে যে আমাদের স্ট্যাকের সবার উপরে কে আছে। দেখেন, এটা যদি আমাদের স্ট্যাক হয়, সবার উপরে কে আছে বলেন তো? সবার উপরে কি এটি আছে না? এইটাকে আসলে সে পয়েন্ট করে রাখে। মানে টপ হচ্ছে সবার উপরের আইটেমটাকে সে পয়েন্ট করে রাখে, বুঝা গেছে? তো এটা আসলে টপের কাজ। ধরেন এখন আমরা এই যে ই নামে যে ডেটাটা আছে, এটাকে যদি আমরা পুশ করি, তাহলে ই চলে আসবে না উপরে? তাহলে এখানে আসবে কি? ই। তাহলে এখানে আসবে হচ্ছে ই। তো ই যে ডেটাটা আসলো, এখন টপের মান কি মানে ডির কাছে থাকবে? থাকবে না। টপের মান এক ইনক্রিমেন্ট করবে, মানে টপ এখন উপরে চলে যাবে। টপ এখন আর এখানে থাকবে না, টপ চলে যাবে উপরে, মানে সবার উপরের আইটেমটাকে পয়েন্ট করে রাখে হচ্ছে টপ, ঠিক আছে। সবার উপরের আইটেমটাকে পয়েন্ট করে রাখে হচ্ছে টপ। তার মানে টপের মান এক বেড়ে উপরে চলে আসবে। এটা হচ্ছে টপের কাজ। তো সেম ভাবে যখন আমরা এখানে ধরেন যে আহ, আমাদের যেই এফ আছে, এফ আইটেমটাকেও মনে করেন যে এখানে আমরা পুশ করে দিলাম। এফ আইটেমটাকেও আমরা এখানে যদি পুশ করে দিই, তাহলে আমাদের এফ আইটেমটা এখানে চলে আসবে, বা এফ ডেটাটা এখানে চলে আসবে, এবং টপের মানটা আরো এক বৃদ্ধি পাবে, মানে ইনক্রিমেন্ট হবে।
টপ এখন এখানে চলে যাবে, এখানে চলে আসবে হচ্ছে টপ। মানে টপের কাজ হচ্ছে সবার উপরে যে ডেটাটা আছে তাকে সবসময় সে পয়েন্ট করে রাখে। বুঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের একটা কি ছিল, স্ট্যাক ছিল। এবং স্ট্যাকে আমরা কতগুলো এলিমেন্ট অ্যাড করছি দেখেন তো। স্ট্যাকে আমরা এলিমেন্ট অ্যাড করছি 1 2 3 4 5 6। তো এই যে যে স্ট্যাকের আবার নির্দিষ্ট একটা সাইজ থাকে। বুঝা গেছে? স্ট্যাক কিন্তু আনলিমিটেড সাইজ না, এটার একটা সাইজ থাকে। ধরেন আমরা স্ট্যাক একটা তৈরি করলাম। স্ট্যাক কিভাবে তৈরি করতে হয়, প্রথমে ডাটা টাইপ দিতে হয়। আপনি কি ধরনের ডেটা টাইপ বা কি ধরনের ডেটা এর মধ্যে রাখবেন। ধরেন আমরা এখানে যেহেতু ক্যারেক্টার টাইপ ডেটা রাখছি, তাহলে ক্যারেক্টার, তারপর স্ট্যাক নামে একটা ইয়াই আছে, ফাংশনই আছে। তারপর দিতে হয় তার হচ্ছে সাইজ। এটা সাইজ মনে করেন যে সাইজ সাপোজ 7, এটা সাইজ দিলাম আমার হচ্ছে 7। ঠিক আছে? তো এইভাবে আসছে আমরা একটা স্ট্যাক তৈরি করলাম, ক্যারেক্টার টাইপের একটা স্ট্যাক আমরা তৈরি করলাম, যেটা সাইজ কত 7। তো এখন পর্যন্ত আমরা 6টা আইটেম এখানে অ্যাড করছি। এখন আরেকটা আইটেম কিন্তু জায়গা ফাঁকা আছে। তো এটা আসলে একটা নাম্বারিং করলে বুঝতে সহজ হবে আর কি আপনাদের। তো স্ট্যাকেও আসলে যে নাম্বারিংটা বা সিরিয়াল মেনটেন করা হয় হচ্ছে ইন্ডেক্স ব্যবহার করে, এবং সেই ইন্ডেক্সটা শুরু হয়েছে 0 থেকে। 0 1 2 3, তারপর হচ্ছে 4 5, এবং সবার উপরে এটা হচ্ছে 6। ঠিক আছে, মানে 7। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জায়গা এখানে ফাঁকা আছে। আমরা চাইলে এই জায়গাতে আরেকটা আইটেম এখানে অ্যাড করতে পারবো। তো আমরা যদি এখানে এফ পর্যন্ত আছে, এখানে ধরেন যে আরেকটা আইটেম আমরা অ্যাড করলাম। ধরেন সেখানে আমাদের আসলো হচ্ছে জি। ঠিক আছে, জি। আচ্ছা, তো এই যে যে জি আছে, এই জি কে যদি আমরা পুশ করে দেই, মানে আবারও আগের মতো এই ডেটাটাকে আমরা স্ট্যাকের মধ্যে পুশ করতেছি। তো পুশ করার সাথে সাথে জি চলে আসবে এখানে, এখানে চলে আসবে জি। ঠিক আছে, জি এখানে চলে আসবে। এখন ঘটনা হচ্ছে কি, আমাদের এই যে যে টপ আছে, এই টপ কিন্তু সবার উপরে ডেটাটাকে সে পয়েন্ট করে থাকে এবং টপ উপরে চলে যাবে। সমস্যা নাই, যে টপ এখন সবার উপরে আছে, সবার উপরে ডেটাটাকে সে পয়েন্ট করে আছে, জি কে সে পয়েন্ট করে আছে। এখন আপনার যে ডেটা এলিমেন্ট গুলো আছে, এখানে ধরেন আর একটা নতুন ডেটা চলে আসলো কোন একভাবে, এখানে একটা নতুন ডেটা চলে আসলো, এবং সেই ডেটাটা হচ্ছে কি এইচ। এখন এইচ বলতেছে কি, তোমার যে স্ট্যাক আছে সেই স্ট্যাকে আমাকে প্রবেশ করার জন্য ব্যবস্থা করো। ঠিক আছে, স্ট্যাককে পুশ করার জন্য একটা রিকোয়েস্ট সে করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আমাদের স্ট্যাকের যে সাইজ ছিল, স্ট্যাকের সাইজ কত ছিল, 7। কিন্তু আমাদের স্ট্যাকে যেহেতু সাইজ 7 ছিল, আর অলরেডি সেই 7টা এলিমেন্ট কিন্তু স্ট্যাকে আছে, এবং স্ট্যাক এখন কি ফুল। তো স্ট্যাক খুব সুন্দরভাবে মনে রাখবেন যে স্ট্যাকে ডেটা ফুল থাকা অবস্থায়ও যদি আপনি স্ট্যাকে ডেটা ইনসার্ট করার চেষ্টা করেন, মানে ডেটা পুশ করার চেষ্টা করেন, তাহলে আপনি তো ডেটা পুশ করতে পারবেন না, এবং সেই সময় যে প্রবলেমটা তৈরি হবে সেটাকে বলা হয় হচ্ছে ওভারফ্লো। মানে স্ট্যাক আপনাকে নোটিফিকেশন দেবে যে মানে আমার যেই ক্যাপাসিটি ছিল সেটা হচ্ছে ফুল, এখন আমি কোনো ডেটা নিতে পারবো না, মানে হচ্ছে ওভারফ্লোর একটা নোটিফিকেশন সে দেবে। বুঝা গেছে? অর্থাৎ স্ট্যাক ফুল হওয়ার পরেও যদি আপনি ডেটা ইনসার্ট করতে চান, তখন যে প্রবলেমটা ক্রিয়েট হবে সেটাকে বলা হচ্ছে ওভারফ্লো। আর স্ট্যাকে যদি কোনো ডেটা না থাকে, কোনো ডেটা যদি না থাকে এবং তারপরেও যদি আপনি স্ট্যাক থেকে ডেটা পপ করতে চান, মানে ডিলিট করতে চান, তাহলে যে প্রবলেমটা হবে সেটাকে বলা হয়েছে আন্ডারফ্লো। ঠিক আছে, এখন আমরা পুশ দেখছি, তারপরে টপ দেখছি, তারপর হচ্ছে আন্ডারফ্লো দেখছি, ওভারফ্লো দেখছি। ও আরেকটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে ম্যাক্স স্ট্যাক। ম্যাক্স স্ট্যাক কি? ম্যাক্স স্ট্যাক হচ্ছে যখন আমাদের এই যে যে ডেটাটা আছে, ডেটা দিয়ে যখন স্ট্যাক ফুল হয়ে যাবে, মানে স্ট্যাকের যে সর্বোচ্চ ক্যাপাসিটি, ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি, সেটা যখন ফিল আপ হয়ে যাবে, তখন সেই কন্ডিশনটাকে বলা হয়েছে ম্যাক্স স্ট্যাক। মানে হচ্ছে এই যে 6 নাম্বার আইটেমে আসলেই আমাদের স্ট্যাক হয়ে যাবে ম্যাক্স স্ট্যাক, এটাকে বলা হচ্ছে কি ম্যাক্স স্ট্যাক। ঠিক আছে, তার মানে আমাদের স্ট্যাক কিন্তু এখন ফুল আছে, আর আমাদের স্ট্যাক যেহেতু ফুল আছে, এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পৌঁছে গেছে, এবং এই কন্ডিশনকে কি বলা হচ্ছে, ম্যাক্স স্ট্যাক।
তো যাই হোক, এখন আমরা এই স্ট্যাক থেকে ডেটা পপ করব। স্ট্যাক থেকে ডেটা এখন পপ করব, ঠিক আছে? পপ মানে হচ্ছে ডিলিট করা। পপ মানে হচ্ছে ডিলিট করা। তো দেখেন এখানে আমরা যখন ডেটা ইনসার্ট করলাম, তখন কিন্তু ডেটা সবার মানে এই প্রথমে এখানে আসলো, তারপর এখানে, তারপর এখানে, মানে নিচ থেকে উপরের দিকে উঠলো ডেটা ইনসার্ট করার সময়, ঠিক আছে? কিন্তু আমরা যখন ডেটা ডিলিট করব তখন কিন্তু উপর থেকে করতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরেন এটা হচ্ছে আপনার বইয়ের একটা থাক বা বইয়ের একটা স্তূপ। আপনি যখন বই রাখতেছেন তখন এখানে রাখতেছেন একটা, এখানে রাখতেছেন একটা, এখানে রাখতেছেন একটা, ওয়ান বাই ওয়ান রাখতেছেন, ঠিক আছে? এইভাবে একটা স্ট্যাক তৈরি হচ্ছে বা একটা স্তূপ তৈরি হচ্ছে। তো আপনি যখন বই নিতে চাইবেন তখন আমরা আসলে মানে নর্মালি যেটা করি মাঝখান থেকে টান মারি, কিন্তু স্ট্যাকে কিন্তু মাঝখান থেকে টান মারার সুযোগ নাই, ওপর থেকে নিতে হবে, ঠিক আছে? স্ট্যাকের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি যদি কোনো আইটেম নিতে চান তাহলে উপর থেকে আপনাকে পপ করতে হবে। এটাকে কি বলা হচ্ছে? পপ। মানে সরানোকে কি বলা হচ্ছে? পপ করতে হচ্ছে। মানে স্ট্যাক থেকে কোনো আইটেম যদি আপনার ডিলিট করতে হয় তাহলে সেটাকে, সেই অপারেশনের নাম কি? পপ। তো পপ অবশ্যই সবসময় উপর থেকে হয়। কারণ প্রথমে পপ হবে হচ্ছে জি, তো জি যদি পপ হয়ে যায় তাহলে আমাদের টপের মানটা কিন্তু কমে যাবে, টপ হচ্ছে নিচে চলে আসবে। টপের মান এখন এখানে থাকছে, টপের মান এখন কত? টপের মান হচ্ছে 5, 5 নাম্বার ইন্ডেক্সে সে আছে। তারপরে হচ্ছে যেহেতু উপরের আইটেমটা নাই, এখন সবার টপে কে, সবার টপে এখন কি আছে? এফ আছে। তো এফ কে আবার উপর থেকে পপ করতে পারবে। তো এফ যদি পপ হয়ে যায় তাহলে এফ তো আর থাকবে না স্ট্যাকে। তখন এফ যদি না থাকে তাহলে এখন সবার উপরে টপ কে আছে? সবার উপরে টপ আছে হচ্ছে ই। তাহলে টপের মানটা আবার এক কমে যাবে। মানে যেভাবে এক এক করে বাড়ছিল টপের মান, ঠিক সেম ভাবে টপের মান এখন এক এক করে কমে এখানে চলে আসবে, ঠিক আছে? এভাবে টপের মান কমতে থাকবে যতক্ষণ আপনি পপ করতে থাকবেন। তো পপ আপনি কতক্ষণ পর্যন্ত করতে থাকবেন? যতক্ষণ পর্যন্ত না স্ট্যাক সম্পূর্ণ খালি না হয়। বুঝা গেছে? স্ট্যাক সম্পূর্ণ যাতে খালি না হয় ততক্ষণ পর্যন্ত আপনি পপ করতে পারবেন। যখন স্ট্যাক খালি হয়ে যাবে এবং টপের মান যখন জিরোতে পৌঁছে যাবে তখন আমরা বুঝবো হচ্ছে স্ট্যাক এখন এমটি, মানে স্ট্যাক হচ্ছে এখন খালি আছে, ঠিক আছে? এখন টপের মান কত? জিরো। তার মানে হচ্ছে স্ট্যাক, না সরি, টপের মান এখন জিরো থাকবে না। কারণ কি? কারণ যখন আমাদের এখানে একটা আইটেম, যখন মনে করেন আছে, কারণ এ আছে, এ একটা আইটেম আছে, এখন এ হচ্ছে কি আমাদের সব থেকে টপ এলিমেন্ট না, তার মানে টপের মান কিন্তু জিরোতেই থাকতেছে। এখন যখন এ আপনি ডিলিট করে দেবেন, কারণ এ এখন আপনি ডিলিট করে দিলেন, তখন টপের মান কিন্তু এক কমে যাবে। তাহলে জিরোর থেকে এক কমাইলে টপের মান কত হয়? টপের মান হবে তখন -1। টপের মান হয়ে যাবে তখন -1, ঠিক আছে? -1 এর থেকে ছোট আর সম্ভব না। টপের মান যখন -1 থাকবে তখন আমরা বুঝবো যে আমাদের স্ট্যাক একদম এমটি, মানে খালি। বুঝা গেছে? টপের মান যখন -1 থাকবে তখন আমরা বুঝবো স্ট্যাক হচ্ছে এমটি, মানে খালি। আর এই মতো যদি আপনি চেষ্টা করেন যে স্ট্যাক থেকে আমি একটা ডেটা আইটেম ডিলিট করব, মানে পপ করব, তাহলে সেখানে যে কন্ডিশনটা তৈরি হবে সেটা হচ্ছে কি? আন্ডারফ্লো। মানে স্ট্যাকে ডেটা নাই তারপরে আপনি ডিলিট করতে চাচ্ছেন, তাহলে এই কন্ডিশনে কি হবে? আন্ডারফ্লো। তো এই আর কি স্ট্যাক রিলেটেড বেসিক আলোচনা ছিল আসলে। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কি কমু, কর কিছু নাই। একটা বই থাকলে যে কি সুবিধা হইতো, জিনিসগুলো আয়ত্ত করতে খুব সুবিধা হইতো। এখন যা বুঝান তাই বুঝি, আর কিছু বুঝি কিছু বুঝি না, মাথার উপর দিয়ে দৌড়ে যায়। আল্লাহ, একটু অনলাইন ঘাটতে হবে বিষয়গুলো। মানে আপনাদের কাছে নতুন তো আসলে, একটু অনলাইন ঘাটলে হয়তো আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। আপনাদের আসলে আহ, পরীক্ষাতে যেটা আসবে সেটা আমি আমি আপনাদের একটু বলি। সেটা হচ্ছে আসবে পপ কি, পুশ কি, তারপর হচ্ছে স্ট্যাক কিভাবে কাজ করে, ঠিক আছে? এই মানে বেসিক কথাগুলো আসবে, মানে এত ডিটেলস আসবে না। জাস্ট আপনাকে বলবে যে পুশ কি, পুশের কাজ কি, আপনি বলবেন আচ্ছা, যে পুশ দিয়ে আরেকটা ডেট। কথা, স্যার, জি। যে আমাদের কি
চিত্র অঙ্কন এই ধরনের কোনো কিছু থাকবে জ্যামিতির মতো? না, জ্যামিতির মতো কিছু থাকবে না, মানে আপনাদের খালি জিজ্ঞাসা করবে যে মানে এটা বলতে কি বোঝো, এটার পার্থক্য দাও, এটা কত প্রকার, কি কি, এটার বৈশিষ্ট্য কি কি, এই রিলেটেড কোশ্চেন, কখনোই কোনো জিনিস আঁকতে বলবে না। ও ও, ও, এটা একটা কি জিনিস সব? আঁকানোর আছে, একটা জিনিস আঁকানোর আছে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম অথবা প্রোগ্রামিং থেকে ফ্লো চার্ট আসতে পারে, মানে সেটা আঁকাতেই হবে। আচ্ছা স্যার, একটা কথা বলি, মানে জি, মনের কথা বলি, সত্য কথা। আমরা তো ন্যাশনালের ছাত্র, জি, তো পরীক্ষার আগের 2 রাত পইরা পাশ করে পরীক্ষা দিতাম, তারপর পাশ করতাম। এখন জি। যেহেতু এটার কোনো বই পাই না, পরীক্ষার 2-3 দিন কি পড়লে পাশ করবো? 100%, 100%। না, আছে না যে খায়া না খায়া সারাদিন ধরে পড়তে পড়তে মুখস্থ করে ফেলাই। না, 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 দেখলাম। আপনি পরীক্ষার আগের 2 দিন পড়লে 100% পাস করবেন। আপনার যে কোশ্চেন গুলো আগের বছরগুলোতে আসছে ওইগুলো মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ করে যাবেন, দেখবেন পরীক্ষাতে ওইগুলোই আসছে, আবার আসছে। না, এটাই একটু টেনশন আছে। না, 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 টেনশনের কোনো কারণ নাই ভাই, একদম ইজি কোশ্চেন আসে, মানে আসলে এই সিলেবাসে আসে বিধায় আমি এত ডিটেলসে পড়াচ্ছি। সিলেবাসে যা থাকুক না কেন, পরীক্ষাতে কিন্তু এত কিছু আসে না। সিলেবাস অনেক কিছু, অনেক বড় সিলেবাস, আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, বিশাল বড় সিলেবাস আপনাদের না, এই যে পরীক্ষায়। আপনার পড়ানোর ধরন দেখলেও মাথা নষ্ট হয়ে যায়। এখন কি কমু, বাস্তব অর্থে এ, মাথার উপর দিয়ে যায়। বই পড়া তো মাথার উপর দিয়ে যায়। আর কেমন কি যায় জানি না, আমার মাথার উপর দিয়ে যায়। না ভাই, আসলে বিষয়গুলো তো ইজি, স্যার তো ধীরে ধীরে বলতেছে, বুঝা যায় তো, সহজ এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আমি চেষ্টা করতেছি আর কি, যতটুকু সহজ করে বোঝানো যায় আর কি। তো এই যে এখানে আমরা কিন্তু একটু অলরেডি অনেক মনোযোগ কিছু আলোচনা একটু করছি, মনোযোগ দেখেন। দিলে বোঝা যায় সহজে। জি, জি, অল্প অল্প বোঝেন, অতটুকু দিয়ে আপনারা ইনশাল্লাহ লিখে আসতে পারবেন। জাস্ট শব্দগুলোর সাথে একটু পরিচিত হন, ঠিক আছে, তাহলেই হবে। যেমন এই যে এখানে আমরা দেখেন, এই যে স্টেট দা স্ট্যাক ডেটা স্ট্রাকচার, মানে আমরা আলোচনা করলাম যে স্ট্যাক ডেটা স্ট্রাকচার কি। স্ট্যাক ডেটা স্ট্রাকচার হচ্ছে এমন একটা ডেটা স্ট্রাকচার যেটা ডেটাগুলোকে স্তূপ আকারে মেমোরিতে রাখে, মানে ফিজিক্যালি স্তূপ আকারে রাখে না, লজিক্যালি রাখে, কিন্তু কনসেপ্ট হচ্ছে সেম। যেখানে হচ্ছে ডেটা ইনসার্ট করার জন্য পুশ ব্যবহার করা হয়, ডেটা ডিলিট করার জন্য পপ ব্যবহার করা হয়। এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ফিফো আর লিফো। এটা আমি এখন আলোচনা করিনি, এখন আমি আলোচনা করব। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফিফো আর লিফো। তো এই যে যে স্ট্যাক আমরা শিখলাম, এটা আসলে মূলত কাজ করে হচ্ছে লিফো স্টাইলে। লিফো, লিফো, লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। এই যে যে স্ট্যাক, স্ট্যাকের ক্ষেত্রে দেখেন, এটা যদি আমাদের একটা স্ট্যাক হয়, আবারও স্ট্যাক আঁকালাম। স্ট্যাকের ক্ষেত্রে দেখেন, সবার শেষে যে ব্যক্তিটা আছে, সবার শেষে যে ডেটাটা ইনসার্ট করা হয়, মনে করেন আমরা এখানে কিছু ডেটা আবারও আগের মতো রাখি। ধরেন আমরা, এটা হচ্ছে আমাদের একটা স্ট্যাক, যেখানে আমরা কিছু ডেটা রাখলাম, ধরেন এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে হচ্ছে ই। এখন ঘটনা হচ্ছে সবার শেষে কোন ডেটাটা আসছে, সবার শেষে কিন্তু আসছে কি ই। তো আমরা যখন স্ট্যাকের ক্ষেত্রে ডাটা ডিলিট করি, ডাটা কিন্তু ডিলিট করা হবে হচ্ছে সবার উপর থেকে, মানে লাস্টে যে আসছে সে সবার আগে সার্ভিস পাবে, মানে সে সবার আগে ডিলিট হবে। এটা হচ্ছে বিষয়, মানে এই কনসেপ্টটার নাম কি, লিফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। যে সবার শেষে আসবে সেই সবার আগে বের হবে, ঠিক আছে, সবার শেষে যে আসবে সেই সবার আগে বের হবে। এটাই হচ্ছে কনসেপ্টের নাম কি, এই কনসেপ্টের নাম হচ্ছে লিফো, মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তো স্ট্যাক ডাটা স্ট্রাকচার এমন একটা ডাটা স্ট্রাকচার যেটা কাজ করে হচ্ছে লিফো স্টাইল, লিফো টেকনিকে, মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এটা হচ্ছে লিফো। আর ফিফো মানে তো বুঝতেই পারছেন, ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো ফিফো স্টাইলে কাজ করে হচ্ছে কিউ। এখন আমরা কিউ নিয়ে আলোচনা করব। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে ফিফো, ঠিক আছে। এই ফিফো স্টাইলে কাজ করে হচ্ছে কিউ। আর
আর লিফো স্টাইলে কাজ করে হচ্ছে স্ট্যাক। এটা হচ্ছে স্ট্যাক ডেটা স্ট্রাকচার হচ্ছে কাজ করে হচ্ছে লিফোতে, আর ফিফো স্টাইলে কাজ করে হচ্ছে কিউ কিউ ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং আপনাদের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন কিন্তু অলরেডি আসছে গত বছরে, লিফো কি ফিফো কি, বুঝা গেছে, এই রিলেটেড কোশ্চেন আসে। তো ফিফো লিফো নিয়ে আমরা আলোচনা করলাম মোটামুটি। এখন আমরা এখানে স্ট্যাক রিলেটেড বেশ কিছু কথাবার্তা এখানে লেখা আছে, মানে যেগুলো আমরা আর কি আলোচনা করলাম এতক্ষণ ওইগুলোই আসলে লেখা আছে। যেমন স্ট্যাক থেকে কিভাবে ডেটা সংযোজন করা হয়, বিয়োজন করা হয়, টপ কি, ম্যাক্স, স্ট্যাক কি, এইগুলো আর কি এখানে আছে উল্লেখ করা। তো আমি আসলে স্ট্যাককে স্তূপ আকারে দেখাইছি, তো এই স্তূপটাকে আবার এভাবে হরিজন্টালি মানে রেখেও আসলে দেখানো যায়, একই কথা আর কি। তো আপনারা আসলে চিত্রটা এভাবে আঁকাবেন, মানে এভাবে স্তূপ আকারে এরকম ভার্টিক্যাল আকারে। এখানে স্ট্যাক রিলেটেড কিছু কথাবার্তা বলা আছে, যে সর্বশেষ কোন আইটেম আছে এটা দেখার জন্য সেটাই আসলে কি হবে, টপ অ্যাড্রেস হবে। টপ সবার উপরে যেটা থাকে সেটাই আসলে টপ, এবং সর্বশেষ আইটেম আসলে সেটাই। মানে যে এখানে যেমন সর্বশেষ আইটেম কোনটা, সর্বশেষ আইটেম হচ্ছে আমাদের ই, এবং এটা সবার উপরের আইটেম, এই জন্য এটাকে আসলে কি বলা হয়, টপ আইটেম। মানে টপ একটা পয়েন্টার দিয়ে এটাকে পয়েন্ট করা হয়। তারপর হচ্ছে স্ট্যাকের অপারেশনটা হচ্ছে কি লিফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, এই সিস্টেম অনুসরণ করে হয়। তারপর হচ্ছে আইটেম সংযোজন করাকে পুশ বলে, আর বিয়োজন করাকে পপ বলে। তারপর হচ্ছে পুশের জন্য স্ট্যাক খালি থাকতে হবে, মানে স্ট্যাক যতক্ষণ খালি থাকবে ততক্ষণ পর্যন্ত পুশ করতে পারবেন। আর পপের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম একটা আইটেম থাকতে হবে স্ট্যাকে, কারণ কি পপ কি ডিলিট করে, এখন কিছু যদি না থাকে সে তো ডিলিট করতে পারবে না। এই জন্য মিনিমাম একটা আইটেম স্ট্যাকের মধ্যে থাকতে হবে যাতে সে ডিলিট করতে পারে। আর স্ট্যাক খালি না করে কখনোই সর্বশেষ আইটেম বিয়োজন করা সম্ভব না। ঠিক আছে, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিউ। কিউ হচ্ছে কি, কিউ একটা ডেটা স্ট্রাকচার যেটাতে ডেটাগুলোকে সারিবদ্ধ আকারে সাজানো হয়। মানে এই যে লিফটের সামনে বা বাস স্টপের সামনে সিরিয়াল দেয় না মানুষ, এটাই আসলে কিউ। ঠিক আছে, এটা আসলে কিউ ডেটা স্ট্রাকচার। মানে লিফটের সামনে অথবা টিকিট কাউন্টার অথবা বাস স্টপে বা বাসে ওঠার জন্য মানুষ দেখবেন যে সিরিয়াল দেয়। ঠিক আছে, ব্যাংকে টাকা ওঠানোর জন্য, এটিএম বুথ থেকে টাকা ওঠানোর জন্য মানুষ যে সিরিয়ালটা দেয় না, ওটাই আসলে কিউ ডেটা স্ট্রাকচার। এবং এই সেম সিস্টেমে আমরা মেমোরিতে ডেটা রাখতে পারি, কিউ এর মতো করে বা কিউ স্টাইলে ডেটা রাখতে পারি। তো এখানে যে এই সিস্টেমটা ফলো করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ফিফো। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো মানে কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে সবার প্রথমে সিরিয়ালে কোন ব্যক্তিটা ছিল, এই ব্যক্তি না, তার মানে সে সবার আগে সার্ভিস পাবে। ফার্স্ট ইন, সে প্রথমে ইন করছিল এবং সেই সবার আগে কি আউট হবে, মানে ভিতরে প্রবেশ করে, বা মনে করেন যে সে হচ্ছে প্রথম সার্ভিস পাবে। তারপরে এই ব্যক্তি, 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 মানে যে সবার আগে আসবে সে সবার আগে সার্ভিস পাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগে আসলে আগে পাবেন এরকম। তো এই স্টাইলের নাম কি, এই স্টাইলের নাম হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচার। তো এখানে আসলে দেখতেই পাচ্ছেন, এখানে আরো চিত্র দিয়ে সুন্দরভাবে বোঝানো আছে। যেমন এই ব্যক্তিটা সিনেমা হলে প্রবেশ করার জন্য প্রথমে আসছে, তো সবার আগে সেই ব্যক্তিটা সিনেমা হলে প্রবেশ করবে, তারপরে এই ব্যক্তি, তারপরে এই ব্যক্তি, তারপরে এই ব্যক্তি, এইভাবে সিরিয়ালে যাবে। তো কিউ এর ক্ষেত্রে কিছু টার্মিনোলজি আছে বা কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর সাথে আপনাদের একটু পরিচিত হতে হবে। আসলে অনেক কিছু আলোচনা করার থাকে কিন্তু সময় কম। বেশি সময় আলোচনা করলে আপনাদের কাছেও হয়তো বোরিং লাগতে পারে, তাই 1 ঘন্টার বেশি আসলে ক্লাস নেওয়া হয় না আর কি। কারণ বিষয়গুলো অনেক কমপ্লেক্স, আর বেশি সময় আলোচনা করলে হয়তো একটু হতে পারে, আপনাদের কাছে বোরিং লাগতে পারে। তো ওই জন্য আর কি 1 ঘন্টার বেশি ক্লাস নেওয়া হয়। তো যাই হোক, যতটুকু আলোচনা করা হবে আর কি, এরপরে আমরা আরো বিস্তারিত সামনের ক্লাসগুলোতে আলোচনা করবো। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিউ। কিউ, কিউ বানানটা হয়তো ঠিকই আছে, কিউ ইউ ই, ঠিক আছে। কিউ ডেটা স্ট্রাকচার,
তো কিউ ডেটা স্ট্রাকচারে বেশ কিছু টার্মিনোলজি আছে, বেশ কিছু শব্দ আছে, যেমন হচ্ছে ফ্রন্ট, তারপর হচ্ছে রেয়ার, তারপর হচ্ছে এন কিউ, তারপর হচ্ছে ডি কিউ, এই তো। আর কি কি শব্দ আছে এর সাথে জড়িত? ফন্ট, রেয়ার, এইগুলোই আসলে জড়িত আছে। ফন্ট আর রেয়ার এবং এনকিউ এবং ডিকিউ। তো এই যে যে কিউ ডেটা স্ট্রাকচার, সেটা যদি আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি তাহলে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের কাছে মনে করেন কিছু ডেটা আছে, কারণ এখানে আছে এ, তারপরে বি, সি, তারপর আছে ডি, ই, এফ, জি, এইচ। এই ডেটাগুলো আমাদের কিউতে কি করতে হবে, রাখতে হবে। তো কিউতে আসলে দুইটা ভেরিয়েবল ব্যবহার করা হয় বা দুইটা পয়েন্টার ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার, এই দুইটা ভেরিয়েবল ব্যবহার করা হয়। তো দেখেন এখানে পুশ যে অপারেশন, মানে হচ্ছে কিউতে যে ডেটাটা আমরা রাখতেছি বা যে ডেটাটা রাখবো, পুশ পুশ করার জন্য পুশ করা হয় হচ্ছে রেয়ার সাইড থেকে, মানে পিছন দিক থেকে, আর পপ করা হয় হচ্ছে কি সামনের দিক থেকে, ফ্রন্ট থেকে পপ করা হয়, ঠিক আছে। তো দেখেন আমরা এখন পুশ করব। তো এই যে যে ফ্রন্ট এবং রেয়ার, এটার কনসেপ্টটা আপনারা একটু সুন্দরভাবে দেখেন। তো ফ্রন্টকে আমরা হচ্ছে এফ দিয়ে প্রকাশ করব, আর রেয়ারকে প্রকাশ করব হচ্ছে আর দিয়ে। তো এই ফ্রন্ট সাইড থেকে কি হয়, ফ্রন্ট সাইড থেকে হচ্ছে পপ হয়, আর রেয়ার সাইড থেকে পুশ হয়, ঠিক আছে। তো শুরুর দিকে আমাদের স্ট্যাক কিউতে যেহেতু কোনো ডাটা নাই, এবং কিউতে আমরা কতগুলো ডেটা রাখবো, 1 2 3 4 5 6 7 8টা। তো 8টা ডেটার 8টা জায়গা আমরা তৈরি করি এখানে, 1 2 3 4 5 6 7, একটা বেশি হলো আর কি, যাই হোক। তো এটার একটা সিরিয়াল আমরা মেনটেন করব, সেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 এবং 7। তো এই যে যে ফ্রন্ট আর রেয়ার, শুরুর দিকে ফন্টের মান থাকবে হচ্ছে -1, মানে যেহেতু কিউতে কোনো ধরনের ডেটা নাই, -1, এবং রেয়ারের মানও থাকবে কি -1, যেহেতু কোনো ডেটা এখনো আমরা রাখি নাই। দেখেন আবারও বলতেছি যে রেয়ার থেকে আসলে পুশ করা হয়, আর ফ্রন্ট থেকে হচ্ছে ডেটা পপ করা হয়। তো আমরা যখন এই ডেটাটাকে পুশ করব, পুশ করা মানে হচ্ছে ডেটাকে রাখা। তো এই যে যে এনকিউ মানে হচ্ছে পুশ করা, ঠিক আছে, এনকিউ মানে হচ্ছে পুশ করা, আর ডিকিউ মানে হচ্ছে পপ করা, পপ। এই পুশ আর পপ কিন্তু স্ট্যাকের ভাষায় বলা হয়, আর কিউ এর ভাষায় হচ্ছে এনকিউ এবং ডিকিউ, দুইটা একই জিনিস কিন্তু ভাষা আলাদা, ঠিক আছে। পুশ মানে হচ্ছে এনকিউ আর ডিকিউ মানে হচ্ছে পপ। যাই হোক, এখন আমরা যদি এনকিউ করি, মানে কিউতে আমরা একটা ডেটা ইনসার্ট করব এনকিউ, তাহলে মনে করেন প্রথম ডেটা আসবে কি এ, এ আসলো। তো যখন ডেটা আসলো হচ্ছে এ, তার মানে হচ্ছে যেহেতু আমরা পুশ করতেছি, তো পুশ করলে হচ্ছে রেয়ারের মান কি বাড়বে, ঠিক আছে। যখনই আমরা পুশ করব তখন রেয়ারের মান বাড়বে, এবং যখন আমরা পপ করব তখন মানে পুশ করার সময় ফ্রন্ট আর রেয়ার দুইটারই মান বাড়ে আর কি। যখন পপ করা হয় তখন একটা স্থির থাকে আর একটা কমে যায়। তো যাই হোক, এখন আমরা যখন ডেটা একটা পুশ করছি তখন হচ্ছে ফ্রন্টের মান হচ্ছে 1 হয়েছে, মানে ফ্রন্ট ইকুয়াল টু 1। আসলে এইভাবে না দেখে এখানে এখানে উপরে দেখা ফ্রন্টের মান হচ্ছে 1 না, সরি, ফ্রন্টের মান 1 বাড়বে, মানে হচ্ছে 0 হবে, আর রেয়ারের মানও কি হবে, 1 বাড়বে, রেয়ারের মান কি হবে, 0 হবে, ঠিক আছে।
এরপরে হচ্ছে আমরা যখন বি ডেটাটা ইনসার্ট করব, বি ধরেন এখানে আমরা বি ডেটা ইনসার্ট করলাম, এখন হচ্ছে একজন স্থির থাকবে, আরেকজন কিন্তু দৌড়ে বেড়াবে। কারণ কি, আমরা এখন কিন্তু পুশ করতেছি, আর যখন পুশ করা হয় তখন কার মান বাড়ে, তখন হচ্ছে রেয়ারের মান বাড়তে থাকে, আর পপ করার সময় এই ফ্রন্টের মান বাড়তে থাকে। ঠিক আছে, তো দেখেন এখান থেকে আমরা যখন আর একটা ডাটা আইটেম অ্যাড করছি, তখন হচ্ছে কার মান বাড়বে, তখন হচ্ছে রেয়ারের মান বাড়বে। তার মানে এখানে ফ্রন্ট যেটা আছে, ফ্রন্ট তো জিরোতেই থাকবে এবং রেয়ারের মান 1 বাড়বে, মানে রেয়ার হয়ে যাবে কত, 1, আর ফ্রন্ট থাকবে হচ্ছে 0, ফ্রন্ট থাকবে হচ্ছে 0। তারপর আমরা যখন সি রাখবো তখন আর চলে আসবে এবং রেয়ারের মান হবে হচ্ছে 2 এবং ফ্রন্টের মান কিন্তু আগের মতোই 0ই থাকবে। তারপর হচ্ছে ধরেন যে ডি, তারপরে ই, এভাবে যদি রাখি, তারপর ধরেন এফ, আর বাকিগুলো আমরা ফিল আপ করলাম। তাহলে এখানে সর্বশেষ এফ এর ক্ষেত্রে রেয়ারের মান হবে হচ্ছে 3, 4, 5, রেয়ারের মান হবে হচ্ছে, রেয়ারের মান হবে কত, রেয়ারের মান হবে হচ্ছে 5, আর ফ্রন্টের মান কিন্তু 0ই আছে, ফ্রন্টের মান হচ্ছে 0 আছে। ফ্রন্টের মান 0 মানে এই যে যে ফ্রন্ট নামে যে ভেরিয়েবলটা আছে, এটা কিন্তু এখনো এই জায়গায় কি আছে, পয়েন্ট করে আছে, মানে এখানে আসলে ফ্রন্ট দাঁড়ায় আছে, আর রেয়ার হচ্ছে এখানে চলে গেছে, এটা হচ্ছে রেয়ারের মান, রেয়ার হচ্ছে 5 নাম্বার লোকেশনে পৌঁছে গেছে। তো এখন যখন আমরা পপ করব, ঠিক আছে, পপ মানে হচ্ছে ডিকিউ করব, যখন ডিকিউ করব, মনে আছে যে প্রথমে আসছিল সে প্রথমে সার্ভিস পাবে। তো এই কিউতে সবার প্রথমে কে আসছিল, সবার প্রথমে এ আসছিল, তাহলে সে সবার আগে পপ হবে। তো যখনই পপ হবে এ, তখন বুঝতে পারছেন যেহেতু এ পপ হয়ে গেছে, তখন ফন্টের মান বাড়বে এবং ফন্টের মান এখানে চলে আসবে। ফন্ট এখন বি কে পয়েন্ট করে আছে, ফন্ট এখন বি কে পয়েন্ট করে আছে, ফন্ট এখন বি কে পয়েন্ট করে আছে। ঠিক আছে, ফন্ট এখন বি কে পয়েন্ট করে আছে। এরপরে যদি আমরা আবারও পপ করি, মানে ডিকিউ করি, তখন আবার বি ডিলিট হয়ে যাবে এবং ফন্টের মান আবার 1 বাড়বে। এখন হচ্ছে ফন্ট এখানে চলে যাবে। এখন দেখেন রেয়ারের মান কিন্তু আর কমা বাড়া হচ্ছে না, রেয়ার স্থির আছে, কারণ ফন্ট এখানে চলে যাবে। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা ফন্ট থেকে ডেটা ডিলিট করি আর রেয়ারের দিকে ডেটা পুশ করি। ঠিক আছে, মানে এই চিত্রটা মনে রাখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে পুশ যখন করা হবে তখন রেয়ারের মান বাড়বে, আর পপ যখন করা হবে তখন ফন্টের মান বাড়বে। তো এটা আসলে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত রেয়ার আর মানে এই পুশ আর পপ, সরি পপ, পপ কতক্ষণ পর্যন্ত চলবে, বা ডিকিউ, মানে ডিকিউ মানেই তো পপ, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না রেয়ার আর ফন্টের মান সমান না হয়, রেয়ার আর ফন্টের মান যতক্ষণ না সমান না হয় ততক্ষণ পর্যন্ত এই পপ অপারেশন চলতে থাকবে বা চালানো যায় আর কি। যতক্ষণ না তাদের মান সমান না হয় ততক্ষণ পর্যন্ত পপ অপারেশন চালানো যায়। তারপরে ধরেন যে আমরা এটাকে পপ করব, এটাকে পপ করব, এটাকে পপ করব, এবং এটাকে পপ করার সাথে সাথে দেখেন মানে আমাদের রেয়ার আর ফ্রন্টের মান সমান হয়ে গেছে। ঠিক আছে, মানে পাস হয়ে গেছে। রেয়ার আর ফ্রন্টের মান যখন পাস হয়ে যাবে, মানে হচ্ছে রেয়ার ইকুয়াল টু ফ্রন্ট ইকুয়াল টু কত, পাস, তখন আমরা বুঝবো যে আমাদের কিউতে কোনো ধরনের আইটেম নাই। বুঝা গেছে? তো মোটামুটি কিউ নিয়ে একটা বেসিক আলোচনা আমি করলাম, আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন। আর এর এই কিউ নিয়ে, স্ট্যাক নিয়ে আরো বিস্তারিত আরো সামনে আলোচনা আছে। আরো বিভিন্ন ডাটা স্ট্রাকচার নিয়ে আমরা সামনে আলোচনা করবো, যেমন ট্রি আছে, গ্রাফ আছে, এইগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা স্ট্যাক নিয়ে জানলাম, স্ট্যাকের পুশ পপ, তারপরে স্ট্যাকের টপ কি, তারপরে ম্যাক্স স্ট্যাক কি, ওভারফ্লো, তারপর আন্ডারফ্লো সম্পর্কে জানলাম, তারপর কিউতে কিভাবে ডাটা ইনসার্ট করা হয়, ডিলিট করা হয় সেটা জানলাম, কিউ এর সাথে জড়িত যে সকল শব্দ আছে যেমন ফ্রন্ট, পেয়ার, এনকিউ, ডিকিউ, তারপরে ফিফো, লিফো, এই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা আজকের ক্লাসের মাধ্যমে অর্জন করলাম। তো আশা করি আজকের ক্লাস আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত থাকবে আজকের ক্লাস। তো আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে আপনারা বলতে পারেন। আপনি হানি কল ওষুধটা খাইবেন, সিরাপ, হ্যাঁ, দেখবেন ফুসফুস কাশিটা দূর হয়ে যাবে। অনেক ভালো থ্যাংক ইউ, ওষুধ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। কয়েকদিন ধরে শুনে আসলে সর্দি কাশি একটু প্রবলেম হচ্ছে আর কি, বুঝছেন, ওই আবহাওয়া চেঞ্জ হয়ে যায় তো। 40 টাকা নিব,
সিরাপটা একটু মিষ্টি জাতীয় মধুর মতো, ঘুম আসবে অনেক কিনা তাই ভালো। বলেন আগে। জি হ্যাঁ হ্যাঁ, ঘুম কমবে। আসবে? আমাকে এমবিবিএস দিচ্ছে তো, না ঘুম আসবে না, ও ভালো। আচ্ছা আচ্ছা। আমি আহ, ওই যে একটা তো ট্যাবলেট খাই, কিন্তু ওটা ঘুম আসে প্রচুর, ওই জন্য আর কি ওটা খাই না। না না, আপনি হানিকল 40 টাকা দিয়ে যে কোনো দোকানেই পাইবেন। আহ, এটা খাইলে মনে হয় বেশি ভালো হইব। কোম্পানিটার নামটা আমি বলি দাঁড়ান একটু। ও এটা মনে হয় আপনার হানিকল, রেনেটা কোম্পানি। হ্যাঁ রেনেটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হানিকল। থ্যাংক ইউ। জি ভাই। হ্যাঁ, 40 টাকা নেবো বেশি হলে। ও খুব ভালো ওষুধ, দেখবেন খাওয়ার